অনেকদিন পর গতকালকে আবারও মব দেখল বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জেলায় অন্তত 10টি জেলায় মবের ঘটনা ঘটেছে এবং একটি ভালো কাজকে রাস্তায় প্রতীকীভাবে উপস্থাপন করতে গিয়ে যে মবের তৈরি করা হলো, যে লুটপাট করা হলো, সেটি নিয়ে গোটা দেশব্যাপী এবং বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যে প্রতিবাদ মিছিল সমাবেশ হয়েছে, সেটির আড়ালে মূলত যে মব হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলোই গণমাধ্যমে সবথেকে বেশি এসেছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। কিন্তু এর পেছনের ঘটনাটা কি, একটু যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একদিন আগে আসিফ নজরুল, বাংলাদেশ সরকারের উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট। সেখানে একটি শিশু ড্রামের তালে তালে কিছু পণ্য তার সামনে আসছে, সে ফেলে দিচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে কোকাকোলা, কেএফসি, নেসলে, ডাব। এরকম নাম বললে আবার মব যারা করে তাদের জন্য আবার সুবিধা হয়ে যাবে যে নতুন নতুন আইটেম পেয়ে যাবে আক্রমণের। সেটা না করাই ভালো, সবগুলোর নাম না বলি, যেগুলো নাম ভুলে বলে ফেলেছি সে পর্যন্তই থাক। আসিফ নজরুল সেরকম একটা ভিডিও পোস্ট করেছিলেন। পরদিনে আমরা দেখলাম যে গাজার সমর্থনে যে আন্দোলন হলো, মিছিল হলো, সেখান থেকে মবের সৃষ্টি হলো এবং সেখান থেকে কেএফসি আক্রান্ত হলো, বাটা আক্রান্ত হলো। সারা দেশে এরকম অন্তত 10 জেলায় ঘটনা ঘটলো। কিছু জায়গায় সেনাবাহিনী ধাওয়া করলো, তাড়া করলো, কিন্তু সেনাবাহিনী শুধুমাত্র তাদেরকে একবার ধরছে, একবার ছেড়ে দিচ্ছে, এরকম ইঁদুর বিড়াল খেলাই তাদের সঙ্গে খেললো। তাদের বিরুদ্ধে যে প্রকৃত অ্যাকশান, সেই অ্যাকশান আমরা দেখিনি, কিন্তু মব দেখেছি। এই মবের ফলে কোন দৃশ্য সামনে আসছে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গাজার সমর্থনে মিছিল সমাবেশ করতে গিয়ে যে মব হলো, সেটি কি ভালো কিছু হলো? যে লুটপাটের ঘটনা ঘটল, আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন, সেই ইসরায়েলি পণ্য বর্জন করতে গিয়ে সেরকম পণ্যের প্রতিষ্ঠানে আপনি আক্রমণ করবেন, আক্রমণ করে ভাঙচুর করবেন এবং সেই পণ্যগুলো আবার নিয়ে যাবেন, লুটপাট করে নিয়ে যাবেন নিজের ব্যবহারের জন্য। এবং এমন হাস্যকর ঘটনাও ঘটেছে যে জুতা লুটপাট করে নিয়ে গিয়ে নিজের পায়ের সাইজে না হওয়ায় বিজ্ঞাপন দিয়ে সে আবার ধরাও খেয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। তো ব্যাপারটা একদিকে যেমন হাস্যকর, আর একদিকে তেমন মর্মান্তিক। যেমন বাটা আক্রমণ করা হলো, বাটা কি ইসরায়েলি পণ্য? কোনোভাবেই বাটা ইসরায়েলি পণ্য নয় এবং বাটার সঙ্গে ইসরায়েল, ইহুদি এদের কারোরই সম্পর্ক নেই। বাংলাদেশে বাটার জন্ম 1962 সালে। আজকে পর্যন্ত বাটা যে আস্থার জায়গা তৈরি করেছে, বাংলাদেশে যারা পাদুকা ব্যবহার করেন, যারা পায়ের সৌন্দর্যের জন্য যা কিছু টেকসই, মানসম্মত যে ভাবেই বলেন না কেন, আপনি সেই জুতা, স্যান্ডেল, এটার একটা আস্থার জায়গা কিন্তু বাটা। সেই আস্থার জায়গা বাটা তৈরি করেছে, কিন্তু বাটাকে ইসরায়েলি পণ্য হিসেবে আমরা আক্রমণ করলাম। এবং আক্রমণের হেতুটা কি? বাটার শোরুম থেকে জুতা লুটপাট করা, জুতা চুরি করা। আমরা কি তাহলে চোরের জাতি হয়ে গেলাম? আমরা যে চোরের জাতি হয়ে গেলাম না, আমরা যে চোরের জাতি না, আমরা যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা একটা দেশ, আমরাই যে একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য লড়াই করেছি, সেই গৌরবময় ঐতিহ্যগুলো কি আমরা রিসেট বাটন দিয়ে সব মুছে ফেললাম? সেরকম দৃশ্যই কি আমরা দেখতে চলেছি? যে আলোচনাটাই মূলত যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে
এই যে ইসরায়েলি পণ্য বয়কটের নামে সেই পণ্যের শোরুমে আক্রমণ করা, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোকে আক্রমণ করা, ভাঙচুর করা, লুটপাট করা, এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনার পেছনে কি কোনোভাবেই আসিফ নজরুল দায় এড়াতে পারেন? আসিফ নজরুল সরকারের একজন উপদেষ্টা, সরকারের একজন হয়ে তিনি কি এরকম ভিডিও পোস্ট করতে পারেন যে এই পণ্য বর্জন করো, যে পণ্যগুলো বাংলাদেশে নিয়ম মেনে ব্যবসা করছে, সেটা কি করতে পারেন? পারেন না, কোনোভাবেই পারেন না। তিনি তাহলে কি মবকে উস্কে দিলেন? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সারা দেশে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাস্যকর ব্যাপারটা, একেবারেই হাস্যকর যে সারা দেশে অন্তত 10টা জেলায় এই ঘটনা ঘটানো হয়েছে এবং 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অতি উৎসাহী 2-4 জন এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু এই যে যে জায়গায় এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সেই জায়গায় এই সমাবেশ মিছিল কারা করেছে সেটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না? কাদের নেতৃত্ব হয়েছে সেটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না? জানে, অবশ্যই জানে। তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না? লুটপাটের নামে, ভাঙচুরের নামে যে কর্মকাণ্ডগুলো করা হলো এবং যে সকল পতাকা ব্যবহার করা হলো, যে সকল পোশাক ব্যবহার করা হলো, যে সকল লেবাস ব্যবহার করা হলো, তাতে কি বাংলাদেশ সরকার জানে না যে এরা কারা? তাদের বিরুদ্ধে কি সরকার কোনো অ্যাকশন নিতে ভয় পায়, নাকি সরকার এদেরকে এক ধরনের উৎসাহই দিচ্ছে যে এগুলো করো? সরকার হয়তো দিচ্ছে না, কিন্তু আসিফ নজরুল কি নিজের অজান্তেই ব্যাপারটাই উৎসাহ দিয়ে ফেললেন? এই আলোচনা কিন্তু চতুর্দিকে উঠছে। আসিফ নজরুলের সেই পোস্ট এখন পর্যন্ত ফেসবুকে রয়েছে। সেই এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত ফেসবুকে রয়েছে যে তিনি ইসরায়েলি কিছু পণ্য বয়কটের একটা ভিডিও শেয়ার দিয়েছেন। তারপর দিনই গতকালকে আমরা এই মবের ঘটনাটা দেখলাম। এই মবের ঘটনাটা যখন দেখলাম তখন নানা প্রশ্নই কিন্তু সামনে আসছে। আসিফ নজরুল ব্যাপারটাকে উস্কে দিলেন কিনা, এই মবের জন্য আসলে দায়ী কে? আসিফ নজরুল বিভিন্ন পণ্য বয়কটের যে ভিডিও পোস্ট করলেন, এরপরে কেএফসি এবং বাটা শোরুম ভাঙচুর করা হলো, লুটপাট করা হলো। সরকার 49 জন গ্রেপ্তারের কথা বলছে, কিন্তু এই 49 জন গ্রেপ্তার এটা আইওয়াশ কিনা? পুলিশের কোনো অ্যাকশান দেখা গেল না। 2-1 জায়গায় সেনাবাহিনীর অ্যাকশান দেখা গেল। সেনাবাহিনী আসার সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেল সেনাবাহিনীর ভয়ে, কিন্তু সেনাবাহিনী হাতের নাগালে পেয়েও অনেককে গ্রেপ্তার করেনি, ছেড়ে দিয়েছে। এই ঘটনাগুলোও কিন্তু আমরা দেখেছি। সরকারের থেকে তিনি এরকমভাবে উস্কে দিতে পারেন কিনা, এরকম ভিডিও পোস্ট দিতে পারেন কিনা, এই প্রশ্ন সর্বত্র তৈরি হয়েছে। এই ঘটনাটা কখন ঘটলো? যখন বাংলাদেশে বড় আয়োজনে বাংলাদেশ সরকার ব্যাপক ঢাকঢোল পিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সম্মেলন করছে এবং আগামীকালে, এই ভিডিও যখন করছে তখন পরদিনই আগামীকালই প্রধান উপদেষ্টা এই বিনিয়োগকারীদের সম্মেলন উদ্বোধন করবেন। তাহলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে কি মেসেজ যাচ্ছে? তারা কি বিনিয়োগ করবে ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসার জন্য? 5 আগস্টের পরে, গত বছর 5 আগস্টের পরে, সরকার পতনের পরে আগের তুলনায় আগের বছরের চাইতে এই চলমান এই কয়েক মাসের হিসাব করলে দেখা গেছে যে বাংলাদেশে বিনিয়োগ কমেছে 71%। ভয়াবহ অ্যামাউন্ট এটা। 71% বিনিয়োগ কমেছে, বিদেশি বিনিয়োগ কমেছে। এই অবস্থার মধ্যে এই বিনিয়োগ কমার কারণ কি? এই বিনিয়োগ কমার কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে কোনো বিনিয়োগকারী কোনো দেশে বিনিয়োগ করতে চান না। তার জন্য প্রয়োজন স্থিতিশীলতা ফেরানো, এবং সরকার যখন বিনিয়োগকারীদের নিয়ে ঘটা করে আয়োজন করছে, তখন এই যে মবের ঘটনাটা ঘটলো, লুটপাটের ঘটনা ঘটলো এবং বাটা শোরুম থেকে জুতা চুরির বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। কেএফসি যেভাবে ভাঙা হয়েছে, বাটা কেন ভাঙা হলো, তাদের কাছে এই গাজার পক্ষে যারা মিছিল সমাবেশ করলেন তাদের কাছে কে ইনফরমেশন দিল যে বাটা ইসরায়েলি পণ্য, সেটা একটা বড় বিষয়। কেএফসি ইসরায়েলি পণ্য, কেএফসির সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক? কেএফসি বাংলাদেশে যারা কেএফসির মালিক তারা হচ্ছে ট্রান্সকম গ্রুপ, যে গ্রুপের পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার,
পেপসি পণ্য ট্রান্সকমের, সেই কারণেই কেএফসির সাথে পেপসিজাত পণ্য সেগুলোও ধ্বংস করে দেয়া হলো কিনা, প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভের কারণে এটা করা হলো কেন, এই প্রশ্নটাও কিন্তু সামনে এসে যাচ্ছে। বিদেশি প্রতিষ্ঠান এই লুটপাট দেখে, মব দেখে সামনে বিনিয়োগে উৎসাহিত হবে কিনা, যে বিনিয়োগকারীদের সম্মেলন করা হচ্ছে সেই সম্মেলন আদৌ সফল হবে কিনা সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে। আবার এই প্রশ্নও উঠছে যে গাজাকে সমর্থনের নামে, গাজার পক্ষে মিছিলের নামে যে মবের সৃষ্টি করা হলো, যে ভাঙচুরের সৃষ্টি করা হলো, সেটা কি ইসলাম সমর্থন করে কিনা, এটা কি প্রকৃত ইসলাম কিনা, সেই বিশ্লেষণও সামনে আসছে। আবার এদিকে বিএনপি থেকে মন্তব্য করা হচ্ছে যে ভাঙচুর লুটপাটে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। অর্থাৎ বিএনপি স্পষ্টভাবে দেখছে যে এই যে ভাঙচুর এবং মব হচ্ছে, লুটপাট হচ্ছে, এখানে সরকারের ব্যর্থতা রয়েছে। আমরাও দেখছি সরকারের ব্যর্থতা রয়েছে। অনেকে বলেন যে সরকারের বিপক্ষে কথা বলা যাবে না, সরকারের সমালোচনা করা যাবে না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই তো সব থেকে বড় সৌন্দর্যের ব্যাপার যে সরকার ভুল করবে, সরকারের সমালোচনা করবে জনগণ এবং সরকার সেটা শুধরে নেবে। আমাদেরও প্রত্যাশা যে সরকার এগুলো শুধরে নেবে, কিন্তু কালে কালে অনেক সময়ই কিন্তু পেরিয়ে যাচ্ছে। সেই 5 আগস্ট থেকে এখন এপ্রিল মাস, পরের বছরের এপ্রিল মাস, 2 মাস গেলেই আবার 1 বছর পূর্ণ হয়ে যাবে। সেই 1 বছর পূর্ণ হতে যাওয়া 3-4 মাসের সময়ের মধ্যে 8 মাস অতিক্রম যখন আমরা করে ফেলেছি, 8 মাসের মধ্যেও আমরা মব নিয়ন্ত্রণ করতে পারছি না। যে যার মতো করে মব করছে এবং চোখের সামনে করছে, পুলিশ নিষ্ক্রিয় থাকছে। তাতে করে আমাদের ব্যবসা বাণিজ্যের চেহারার উন্নতি আদৌ সম্ভব হবে কিনা সেই প্রশ্নটা সামনে আসছে। বিনিয়োগ যদি শূন্যের কোঠায় চলে যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে, কি পরবে, সেই প্রশ্ন কিন্তু আসছে। শুধুমাত্র বাহবা নিলে হবে না সরকারের, যে সরকার বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছে, যেখানেই যাচ্ছে বলছে তোমাদের কি লাগবে, কি প্রয়োজন বলো। আদতে কাজের কাজ কিছুই হয়নি এখন পর্যন্ত, বিনিয়োগ কিছুই হয়নি, বিনিয়োগ কমেছে 71%। আরও যদি কমতে থাকে তাহলে সেটা ভয়াবহ আকার রূপ নিবে। এবং আমেরিকা যে নতুন শুল্ক আরোপ করেছে, 37% নতুন শুল্ক আরোপ করেছে, এমনিতেই বাংলাদেশের ব্যবসার তথৈবচ অবস্থা হয়ে গেছে। তাতে করে এর পাশাপাশি যদি বিনিয়োগও কমে যায় তাহলে ব্যবসার প্রকৃত চিত্রটা কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। দর্শক, আপনার কি মনে হয় এই যে মব হলো, সরকার কি ইচ্ছা করলে ঠেকাতে পারতো না, নাকি আসিফ নজরুল এক ধরনের উস্কেই দিলেন এই কর্মকাণ্ডকে যে এগুলো করা যাবে? আসিফ নজরুল একজন উপদেষ্টা হয়ে এই কাজটি কি ঠিক করেছেন? যদি ভুল করে থাকেন তার কি অন্তত সরি বলা উচিত নয়, কিংবা এই ভিডিও ডিলিট করে নিজের আত্মশুদ্ধির জায়গায় যাওয়া উচিত নয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।